নির্বাচন বানচালে কুচক্রী মহলের পক্ষে কাজ করছে জামায়াত ইসলাম, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের। আর নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে দাবি করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন বিএনপি নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট। নির্বাচন কবে হচ্ছে এ নিয়ে রাজনীতির মহলে যখন নানা সমীকরণ আর আলোচনা, তখনই সামনে আসছে নির্বাচনী জোটের প্রসঙ্গ। সম্প্রতি ইসলামী দলগুলোর জোট নিয়ে সৃষ্টি হওয়া আলোচনা এবার সামনে আনলেন বিএনপির এই নীতি নির্ধারণী সদস্য। যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন, তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন, প্রকাশ করুন তাদের 2024 সালের 7 জানুয়ারিতে কি ভূমিকা ছিল। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির 7 এই যে আমিডামি নির্বাচনে 2024 সালের 7 জানুয়ারিতে অংশগ্রহণ করেছে, তারা আপনাদের দোষর হয় কিভাবে আন্দোলনে? জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক দল এনডিপির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে পিআর ইস্যুতে জামায়াতের কড়া সমালোচনা করেন সালাউদ্দিন। নির্বাচন বিলম্বিত হলে ফ্যাসিবাদের পুনর্বাসন হবে বলেও মনে করিয়ে দেন এই বিএনপি নেতা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। এদিকে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশঙ্কা করেন চক্রান্তর মাস্টার প্ল্যান করা হচ্ছে। সবকিছু অশুভ পরিকল্পনাকে প্রতিহত করেই এদেশে জাতীয়তাবাদের পতাকা, এই বাংলাদেশের স্বাধীন পতাকাকে নিশ্চিত করবে। এ সময় প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াত বলে মন্তব্য করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি জানান, একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্বে লিপ্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শনিবার মগবাজার আলফালা মিলনায়তনে দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশকে অনন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন তিনি। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। রাজধানীর আলফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হল দায়ী ও ওয়ায়েজ সম্মেলন। এতে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির। এ সময় জামায়াতের আমির বলেন, ঐতিহ্যগতভাবে দশকের পর দশক হিন্দু মুসলিম একসাথে বাংলাদেশে বসবাস করে আসছে। 90.8% মানুষ আদমশুমারি, সর্বশেষ আদমশুমারি অনুযায়ী মুসলমান, বাকি হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। জাতীয় বিষয়ে আলেম ওলামাদের একে অপরের বিরুদ্ধে বক্তব্যের বিষয়ে সহনশীল হবারও তাগিদ দেন জামায়াতের আমির। ওলামায়ে কেরামের মধ্যে জাতি একটা ইস্পাত কঠিন ঐক্য দেখতে চায়। জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন, এটা জাতির প্রত্যাশা। কিন্তু এর ব্যতিক্রম হতে পারে, ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। পরস্পরের বিরুদ্ধে কোনো ধরনের আত্মঘাতী ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। ডাক্তার শফিকুর রহমান জানান, জাতিকে জাগ্রত ও সজাগ রাখার দায়িত্ব আলেমদের। সামনের দিনে সমাজে তারাই নেতৃত্ব দেবে। ওলামায়ে কেরাম যদি জাতিকে পথ দেখান, আশা করা যায় যে জাতি পথ পাবে এবং উপকৃত হবে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, তাদের দল ভারত চীনের গোলামি করতে চায় না, তারা তাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়। আর খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের দাবি করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ইসলামী নেতারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন মামুন হোসাইন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসলামী যুব আন্দোলন আগামীর বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। চীনের গোলামি করতে চাই না, আমেরিকার গোলামি করতে চাই না, ভারতের গোলামি করতে চাই না, রাশিয়ার গোলামি করতে চাই না, আমরা আমাদের আদর্শ বাস্তবায়ন করতে চাই। অনুষ্ঠানে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় তিনি বলেন, ধর্মকে ছোট করে কয়েকটি রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চায়। আজকে যারা ক্ষমতায় যেতে চায়, ক্ষমতায় না যাওয়ার আগেই তাদের অবস্থা আপনারা দেখেছেন। হিলে এমন কোনো অপরাধ নেই যে অপরাধ তারা করছে না। আজকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে বিক্রি করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে পরিবর্তন করতে পারে, আজকে ক্ষমতায় যাওয়ার জন্য তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে খেলাফত মজলিস। এ সময় দলটির মহাসচিব আহমদ আব্দুল কাদির দাবি করে বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। জুলাই জাতীয় সনদ 2025-এর ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট সহ 6 দফা দাবিতে আগামী 5 থেকে 12 অক্টোবর দেশব্যাপী নানা কর্মসূচি পালন করবে খেলাফত মজলিস। 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল। মামুন হুসাইন, 71, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গণ অধিকার পরিষদের সভাপতি ও নুরুল হক নূর শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন। গত 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নূর। সেখানে তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করানো হয়। গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন নুরুল হক নূর। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসা গ্রহণ করেছেন। ডাক্তারদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। আজকে তিনি চিকিৎসা শেষে ঢাকায় পৌঁছেছেন। সেখানে আমাদের দলের সহসভাপতি ডাক্তার সাজ্জাদ হোসেন ছিলেন। তিনি এ পর্যায়ে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহযোগী অধ্যাপক, অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। আমি জনাব নূরের ব্যক্তিগত চিকিৎসক এবং আমি নূর ভাইকে 2017 সাল থেকেই দেখে আসছি। আপনারা জানেন 2017-18 সালে উনি কোটা সংস্কার আন্দোলন করতে যে আঘাত পেয়েছিলেন, তারপর উনি আমার কাছে এসেছিলেন এবং তখন আমি ওনাকে ফার্স্ট দেখি এবং দেখতে পাই যে ওনার স্পাইনে ফ্র্যাকচার আছে। যাই হোক, আপনারা জানেন যে উনি বারবার আঘাতপ্রাপ্ত হয়েছেন, কিন্তু লাস্ট 29 আগস্ট, 1 মাস আগে যে আঘাতটা পেয়েছেন সেটা অনেক সিভিয়ার একটা আঘাত ছিল। আপনারা জানেন যে ওই আঘাতের পরপর তাকে ঢাকা মেডিকেল আইসিইউতে ভর্তি করতে হয়েছিল। তার বিভিন্ন জায়গায় প্রবলেম ছিল, ব্রেন থেকে শুরু করে তার আমাদের শরীরের যে সেন্সিটিভ পার্টগুলো, হেড এবং ফেস রিজনে তার আঘাতগুলো বেশি ছিল। তার ব্রেনে ট্রমাটিক হ্যামোরেজ ছিল, তার আইয়ে বাইলেটারাল কনজারশন ছিল, তার নেজাল বোনে ফ্র্যাকচার ছিল, যে ফ্র্যাকচারটা কমিউনিকেটেড ছিল, এবং তার গামগুলোতেও ফ্র্যাকচার ছিল। তারপরে আপনারা তার অবস্থা ওই দিন আমরা অ্যাকচুয়ালি উই আর ভেরি স্কেয়ার্ড অন দ্যাট টাইম যে আমরা তাকে আদৌ বাঁচাতে পারবো কিনা, কারণ সেই সময় তার নেজাল ব্লিডিং ছিল প্রচুর, তার প্রেশার কমে যাচ্ছিল, তার হাইপোটেনশনও ছিল, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ছিল। যাই হোক, আমরা সেখান থেকে আমি বলছি সেখানে ঢাকা মেডিকেলের সম্মানিত চিকিৎসকবৃন্দ আমাদেরকে অনেক সহযোগিতা এবং ক্রিটিক্যাল ম্যানেজমেন্টগুলো খুব ভালোভাবে করেছেন আমি বলবো, যার কারণে বাংলাদেশেই উনি অনেকটা সুস্থ হয়েছেন। এখন আপনারা অনেকে বলেন যে উন্নত চিকিৎসার জন্য তাকে, আসলে ব্যাপারটা তা না। উনি কিন্তু আসলে
উন্নত চিকিৎসার জন্য যেতে চান নাই, উনি ওনার চিকিৎসা বাংলাদেশেই করতে চাইছেন। কিন্তু আমি ওনার ব্যক্তিগত চিকিৎসক হিসাবে কিছু পরামর্শ দিলাম যে কিছু কিছু ইনজুরি যেহেতু খুব সেন্সিটিভ, যে ওনার ব্রেনের যে ইনজুরিটা ছিল সেটা প্রথমে হ্যামরেজ ছিল, তারপর এটা শিফট অ্যাবজর্ব হয়ে ফ্লুইড হলো, কিন্তু অনেক সময় এগুলো কিছু কিছু রেজিডুয়াল পার্ট থেকে যায় যেগুলো ভবিষ্যতে তার সমস্যা হতে পারে। সেই দিকটা চিন্তা করে এবং তার নেজাল যে ফ্র্যাকচারটা ছিল, কমিউনিটেড ফ্র্যাকচার ছিল, সেইটার দিকটা চিন্তা করে আমরা জাস্ট তার ডিজিজটা ইভ্যালুয়েশন, তার ডিজিজটা ইভ্যালুয়েশন এবং ডায়াগনস্টিক একটু ফলো আপের জন্য আমরা তাকে সিঙ্গাপুরে নিয়েছিলাম। উন্নত চিকিৎসা আসলে আমাদের দেশে উনি যথেষ্ট চিকিৎসা পেয়েছেন, আমাদের দেশের চিকিৎসকরা তাকে যথেষ্ট আন্তরিকভাবে চিকিৎসা দিয়েছেন। আমরা তাকে ডায়াগনস্টিক প্রসিডিওর এবং ডিজিজ ইভ্যালুয়েশনের জন্য নিয়েছিলাম, কারণ কিছু কিছু ফ্র্যাকচার আছে, যেমন তার নেজাল বোনের যে ফ্র্যাকচারটা ছিল সেই ফ্র্যাকচারটা অনেক কমিউনিকেট ছিল, সেই ফ্র্যাকচারটার কিছু পার্ট ক্যানেলে যে তার নার্ভকে কম্প্রেস করছিল, ভবিষ্যতে কোনো সমস্যা হইতো কিনা সেই দৃষ্টি থেকে আমরা নিয়েছি। এবং ওখানে একটা ইভ্যালুয়েশন হয়েছে, ডায়াগনোসিস হয়েছে, ওনারা কনজারভেটিভলি ট্রিটমেন্ট করবে বলছে এবং 4 মাস পরে ওনাকে আবার যেতে বলছে তার নেজাল একটা সার্জারি। বাকি চিকিৎসা প্রিয় সাংবাদিক ভাইরা, গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি তিনি এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হননি। তার সুস্থ হতে আরো প্রায় 6 মাস সময় লাগবে। ডাক্তাররা তাকে 4 মাস পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছে। 4 মাস পরে উন্নত চিকিৎসার জন্য আবারও তাকে সিঙ্গাপুরে যেতে হবে। এই পর্যায়ে নুরুল হক নূর আপনাদের মাঝে কথা বলবেন। বসে যাও, উপরে যাও, উপরে যাও। এখানে দাঁড়িয়েছেন সেজন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর আপনারা সবাই দেখেছেন মূলত যে অগস্ট গত মাসের 29 তারিখ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একেবারেই বিনা উস্কানিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে। যদিও কিছু কিছু গণমাধ্যম বা মিডিয়ায় এসেছে যে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের সংঘর্ষে নুরুল হক নূর আহত হয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে জাতীয় পার্টির সাথে আমাদের কোনো ওই রকমের ভাবে সংঘর্ষ হয় নাই। আপনারা দেখেছেন যে আমরা মিছিল নিয়ে যাওয়ার পথে আমরা অধিকাংশ নেতাকর্মী আমাদের কার্যালয়ে পৌঁছে গেছি। আর মিছিলের শেষ প্রান্তে কিছু লোক যখন এই পেশিবাদের দোসর ভারতীয় দাবেদার এবং এই দেশবিরোধী অপশক্তি জাতীয় পার্টির কার্যালয়ের, যেটাও জাতীয় পার্টির কার্যালয় না, মূলত এস আলমের বিল্ডিং, সেইখান দিয়ে আমরা যাওয়ার পথে তারা তাদের কার্যালয়ের মধ্যে থাকা সন্ত্রাসীরা আমাদের উপরে ঢিল মারে, 2-1 জনকে কাপড় টেনে ধরে। আমরা কিন্তু অনেকে তখন আমাদের কার্যালয়ের সামনে চলে আসছি। আমরা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছিলাম, তখন আইন শৃঙ্খলা বাহিনী যাদের সাথে পুলিশ এবং সেনা সদস্যরা ছিল তারা আপনার রাস্তা থেকে যাকে পেয়েছে তাদেরকে পেটাতে পেটাতে আমাদের কার্যালয়ের সামনে আমরা সংবাদ সম্মেলন করার জন্য দাঁড়িয়েছি, সেই অবস্থায় আমাদের উপরে হামলা করে। এবং এই বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যারা ভিপি নূরকে চেনে না। পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা নিশ্চয়ই চেনে। তারা আপনারা দেখেছেন চিনেই কি কৌশলে, কেউ বাঁশ দিয়ে, কেউ লাঠি দিয়ে, কেউ মাথায়, যে যেভাবে পারছে সেভাবে আঘাত করেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে পুলিশ এই ঘটনায় জড়িত না, পুলিশের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয় নাই। সেনাবাহিনীর অনেকে বলেছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে
কোনো নির্দেশনা এরকম ছিল না, তাহলে এই ঘটনাটা কারা ঘটিয়েছে? ভারত থেকে জিন এসে শেখ হাসিনার জিন নাকি মোদির জিন এই ঘটনাটা ঘটিয়েছে? তাই আমরা পুলিশ প্রধান এবং সেনা প্রধানকে পরিষ্কারভাবে বলতে চাই, আপনারা যদি এই ঘটনায় নির্দেশনা দিয়ে না থাকেন, আপনাদের অধীনস্থ সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই বর্বরচিত হামলা, যেটা হত্যার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে, এই হামলা নির্দেশনা দিয়ে না থাকে, তাহলে কারা দিয়েছে, কোথা থেকে এই ঘটনার নির্দেশনা এসেছে, সেই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করবেন, এটা আমাদের প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পেয়েছি, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, কার্যত 1 বছরে বাংলাদেশের কৃষ্টি, কালচার, রাষ্ট্রীয় ব্যবস্থার কিছু পরিবর্তন হয় নাই, শুধুমাত্র ভাগবাটোয়ারার ব্যক্তিদের পরিবর্তন হয়েছে। এই যে এই ঘটনার মতো এই মুহূর্তে একটা আলোচিত এবং সেন্সিটিভ ঘটনা, একটা দলের প্রধানকে কার্যালয়ের সামনে এইভাবে আঘাত করা হয়েছে। আপনারা মিডিয়াতে গুরুত্ব দিয়ে ফলো করে প্রচার করেছেন। আমি দেশ থেকে সিঙ্গাপুরেও গিয়েছি, কিন্তু আমাদের ছাত্র যুব অনেক নেতারা গুরুতর আহত হয়েছে। আমার নাকের দিকে তাকাল দেখবেন, আমার ডান নাক, এই নাকের কিন্তু ডান সাইড থেকে বাঁকা, কারণ এই ফ্র্যাকচারের কারণে, প্লাস এখানে ডেভিয়েশন আছে। এই মেজর অপারেশনটা এবং সামগ্রিক মূল্যায়নের জন্য আমরা সিঙ্গাপুরে গিয়েছিলাম। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নামে প্রহসন হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, ওই নির্বাচনে সরকারি দলের সঙ্গে আধা সরকারি দলের প্রতিদ্বন্দ্বিতা হবে। শনিবার জাতীয় মহিলা পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। জাতীয় মহিলা পার্টির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় উঠে আসে দেশের বর্তমান রাজনৈতিক পটভূমি ও জাতীয় পার্টির ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক। শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, আগামী নির্বাচনে সরকারি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আধা সরকারি দল। এটা সঠিক অর্থে ঠিক নির্বাচন হচ্ছে বলে আমরা মনে করছি না। এটা নির্বাচনের নামে কিছুটা প্রহসন হচ্ছে বলেই আমার বিশ্বাস। এখনো মোটামুটি সরকারি দল, আধা সরকারি দল, এই দুটোর মধ্যে নির্বাচন হচ্ছে। জামাত ইসলাম এবং তার সঙ্গে আর কিছু দল, এগুলো মোটামুটি সরকারি, একেবারে সরকারি দল হিসেবে ওনারা যেখানে করতে চাচ্ছেন সেটা করতে পারছেন এবং সেইভাবেই সরকারি দল হিসেবে এনারা ফাংশন করছেন। আধা সরকারি দল হলো বিএনপি, আধা সরকারি দল। শেখ হাসিনার সময়ও যেমন দেশের অর্ধেক মানুষকে নির্বাচনের বাইরে রাখা হয়েছিল, এবারও সেই চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। যেটা শেখ হাসিনা করেছিলেন, যারা ভোট দেয়নি বিএনপি জামাতের লোক, সেই ভোটগুলিকে উনি নিজের বাক্সে যাকে ইচ্ছা তাকে দিয়ে তাকে জয়ী করেছিলেন। সেই একই ক্যারিকেচারের মধ্যে আমরা আবার যাচ্ছি। তিনি আরো বলেন, জাতীয় পার্টি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পক্ষে, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিস্ট আখ্যায়িত করে তিনি অভিযোগ করেন, এখন যাকে তাকে জামিন না দিয়ে জেলে পাঠানো হচ্ছে। যে আমরা চাই নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন হোক। সরকারি দল এবং আধা সরকারি দলের নির্বাচন কোনো নির্বাচন নয়। সেই নিরপেক্ষ দলের অধীনে যে কোনো দল নির্বাচন করতে চাইবে তাকে নির্বাচন করতে দেওয়া উচিত। ৭১ মঞ্চ করেছেন, ওদেরকে এখানে ঘিরা দিয়ে হই হই করে বাঁচিয়ে নিয়ে গিয়ে জেলে দিয়ে দিয়েছেন। আর যারা হই হই করেছে তাদের কিছু বলা হয়নি। মেসেজ কি? আর কেউ ৭১-এর নাম বলবেন না, আর কেউ ওইসব কথা বলবেন না। ওগুলো ছিল ভুল, ওগুলো সংগ্রাম ছিল ভুল, আন্দোলন ছিল ভুল এবং এত কিছু না। এটা হলো সব ষড়যন্ত্র পাশের দেশের এবং যারা করেছে সব বেঈমান। দেশে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলেও জানান তিনি। আমাদের দেশের সাম্প্রদায়িক দল চাপিয়ে দেওয়া মানে আমি মনে করি যে যে পোশাক আমাদের জন্য সুটেবল নয়, সেই পোশাকে জোর করে আমাদেরকে। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। আগামীকাল রবিবার থেকে সচিবালয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে একবার ব্যবহার্য প্লাস্টিক। পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি থাকায় সরকারের এই পদক্ষেপ। সকালে পরিবেশ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ের সব প্রবেশ পথে চেকিং করা হবে। প্রবেশ পথ সহ সচিবালয়ের বিভিন্ন জায়গায় সচেতনতার জন্য বোর্ড স্থাপন করা হয়েছে। পুরো বিষয়টি পর্যবেক্ষণে কাজ করছে মনিটরিং টিম। সচিবালয়ে এরপর পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহারে উৎসাহিত করতে বলা হয়েছে। সভা সেমিনারেও একবার ব্যবহার্য প্লাস্টিকের বোতল, কাপ, প্লেট ও চামচ ব্যবহার নিষিদ্ধ। তার পরিবর্তে পাটজাত কাপড়ের বা পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার
নিশ্চিত করতে হবে। বাগেরহাটের সাংবাদিক হত্যার রহস্যের জট এখনো খুলতে পারেনি পুলিশ। তবে কর্মকর্তারা বলছেন ব্যবসায়িক লেনদেন বা পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড হতে পারে। মামলা না হলেও তারা তদন্ত শুরু করেছেন। শুক্রবার রাত ৮টার দিকে সদর এলাকার হাড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে হত্যাকাণ্ড হয়। এনামুল হকের তথ্য, ছবিতে প্রতিবেদন। নিহত হায়াতুদ্দিন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এলাকার লোকজন তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উত্তর হাড়িখালী প্রাইমারি স্কুলের সামনে উনি চায়ের দোকানে আসছে চা খাতে, তখনকার ওনাকে এই হামলা চালায়। কিন্তু আশেপাশের লোকজন আছে, কেউ তাকে ধরে না। ওই অবস্থায় আমি তার ওইখানে ধরে একটা ভ্যান ঠিক করে তারপরে নিয়ে আমি সদর হাসপাতালে আসছি। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের সদর থানা, ডিবি প্লাস আমাদের গোয়েন্দা সংস্থা সর্বাত্মকভাবে চেষ্টা করছে যাতে অতি অল্প সময়ের ভিতরে আমরা ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পারি। সাংবাদিক হায়াত হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে শনিবার বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন কর্মরত সাংবাদিকরা। এতে যোগ দেন বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী ও এলাকার সাধারণ মানুষ। নিহত হায়াত বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার হত্যার বিচার দাবি করেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আর পরিবারের দাবি, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করার কারণে এর আগে 2 বার হায়াতকে হত্যার চেষ্টা হয়েছিল। পিন্টু হাজং, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।